আজ ১৬ জুলাই ২০২৪ সালে যদি আমরা ফিরে যাই, আমরা দেখি কোটা সংস্কার আন্দোলনে গোটা দেশ তখন উত্তাল। দুপুরের পরপরই খবর আসে রংপুরে আন্দোলনের সক্রিয় কর্মী আবু সাইদ নিহত হয়েছেন পুলিশের গুলিতে। পুলিশের তাক করা গুলির সামনে দুই হাত প্রশস্ত করে সেদিন দাঁড়িয়েছিলেন আবু সাইদ। সেই ছবিটাই যেন গোটা আন্দোলনে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। সে নিয়ে আজকে আমরা একটু কথা বলবো। আরিফ ভাই, আমরা তো দেখি যে আবু সাইদ তার দুই হাত দুই পাশে ছড়িয়ে দিয়ে পুলিশের সামনে দাঁড়িয়েছিলেন, একদম যেন অকুতোভয় একটা লোক। কিন্তু এই আন্দোলনে এই তার আবু সাইদের এই ছবিটাই কিভাবে এরকম একটা আইকনিক ছবিতে পরিণত হলো? আসলে সত্যিকার অর্থে এই বিষয়টা নিয়ে তো বহু জায়গায় বহু আলাপ আছে। আবার আমরা তো বলার অর্থে মানে বলার ঊর্ধ্বে এটা যে একটা আইকনিক ঘটনা এই বিষয়ে কোনো সন্দেহ নাই। আমি আসলে বেশি আগ্রহী হচ্ছে এই ঘটনাটা যে আসলে পুরো বৈশ্বিক প্রেক্ষাপটে গত ২০০ বছরের ফ্রেঞ্চ রিভলিউশনের পর থেকে যতগুলো অভ্যুত্থান হয়েছে সব অভ্যুত্থানের মানদণ্ডে এটা যে একটা বিরাট ঘটনা সেইটার একটু বুঝতে বেশি ইন্টারেস্টেড। আজকে আমি মনে করি যে ১ বছর পূর্ণ হইল আবু সাইদের হত্যাকাণ্ডের। এই দিনটাতে আমরা এই অ্যাঙ্গেলটাতে যদি একটু দেখি বিষয়টারে, তাহলে আমার মনে হয় যে প্রশ্নটা তুমি করলা যে আমাদের দেশের কনটেক্সেও কেন এটা গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে আমাদের মনে হয় কি জাতি হিসেবে এক ধরনের একটা হীনমন্যতা বোধ কাজ করে যে যেই ঘটনাটা হচ্ছে আমার দেশে ঘটছে, আমার ছেলে মরলে আমার কাছে মনে হয় না যে খুব বড় ঘটনা। ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর বলছে না যে দেখা হয় চক্ষু মেলিয়া ঘর থেকে দুই পা মেলিয়া একটি ঘাসের শিশির বিন্দু, যে একটা শিশির বিন্দু ঘরের কাছে আছে ওইটা আমি দেখতেছি না। বা যেরকম করে লালন বলতেছে যে বাড়ির পাশে আরশিনগর, তা আমার ঘরের কাছের ঘটনা আমি খেয়াল করতেছি না। আচ্ছা, আমরা যদি একটু দেখি যে চীনে ১৯৮৯ সালে এই যে ট্যাঙ্কের সামনে বাজারের ব্যাগ নিয়ে একটা লোক দাঁড়ায় গেল, এই ঘটনা এই ছবিটার সাথে আবু সাইদের ছবিটার একটু পাশাপাশি দাঁড়া করে। আমরা যদি আরব বসন্তের দিকে তাকাই, আমরা দেখব ২০১০ সালে তিউনেশিয়ায় যে একজন ফলের দোকানদার নিজের গায়ে আগুন দিল, এই যে প্রতীক হয়ে উঠলো এবং একটা পুরো গণ অভ্যুত্থান স্ফুলিঙ্গ হয়ে গেল। আবার আমরা ১৯৭৬ সালে আমরা হেক্টর পিটারসনের ছবি দেখব দক্ষিণ আফ্রিকাতে, যে একটা কিশোর ১২ বছরের একটা কিশোর গুলিবিদ্ধ, তাকে কোলে করে নিয়ে যাচ্ছে হাসপাতালে। এই একটা ছবি একটা সরকার পতনের কারণ হয়ে দাঁড়াইলো। ঠিক একইভাবে আবু সাইদকে আমরা ওই পজিশনে যদি দেখি যে একটা অথরিটেরিয়ান রেজিম যে ১৫ বছর ধরে ভয়ঙ্কর দুঃশাসন করে যাচ্ছে এবং একটার পর একটা আন্দোলন গড়ে উঠতেছে, কিন্তু কোনো আন্দোলনে আসলে সর্বশেষ নজিরটা স্থাপন করতে পারতেছিলেন। আমাদের এখানে পোস্টে আলাপ করে গেছিলেন পুলিন বক্সি, উনি বলতেছিলেন জুলাইতে কিভাবে ইনসানুল কামিল হয়ে উঠছে মানুষ কিভাবে বুলেটের সামনে দাঁড়াচ্ছে, একটা ছোট টিন নিয়ে পুলিশ গুলি করতেছে, টিন নিয়ে একটু একটু করে আগে যাচ্ছে। কোন বিন্দুটাতে আসলে লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ আসলে মৃত্যুর ভয়ের সীমাকে কাটায়া ওই পয়েন্টটাতে পৌঁছায়। আমি ওই চীনের থেকে একটু শুরু করি, যে আমরা যদি এই চীনে দেখি যে এই জায়গাটার নাম হচ্ছে তিয়ানামেন স্কয়ার। ১৯৮৯ সালে যে ঘটনাটা ঘটছিল, আমরা ওখানে দেখি যে এই তখন কমিউনিস্ট রেজিম, মানে এখনকার রেজিমটাই চলতেছিল এবং সেখানে সরকারের দুর্নীতির বিরুদ্ধে মানুষজন সোচ্চার হচ্ছিল এবং ওই ঐতিহাসিক তিয়ানামেন স্কোয়ারে ছাত্র শ্রমিক জনতা দীর্ঘদিন ধরে ধর্মঘট করতেছিল। কিন্তু চীনের সরকার কোনোভাবেই তাদের দাবির প্রতি মানতেছিল না। জুলাইয়ের ৪ তারিখে দেখা যায় যে কি যে এই আন্দোলনকারীদেরকে উচ্ছেদ করার জন্য এই যে পিপলস লিবারেশন আর্মি হাজার হাজার ট্যাঙ্ক নিয়ে তিয়ানামেন স্কোয়ারের দিকে অগ্রসর হয় এবং সেইখানে আমরা শুনি যে মানুষকে হত্যা করা হয়, বিপুল পরিমাণে হত্যা করা হচ্ছিল। ৫ই জুলাইয়ের ঘটনা, যখন এই হত্যাকাণ্ডটা চলতেছে, বেইজিংয়ের রাস্তা থমথমে, চারিদিকে হত্যাযজ্ঞ চলতেছে, এই সময়ে একটা সাদা শার্ট পরা এবং কালো প্যান্ট পরা একটা লোক হঠাৎ করে তিয়ানামেন স্কোয়ারে নিজের বাজারের ব্যাগটা নিয়ে ট্যাঙ্কের সামনে গিয়ে দাঁড়ায় গেলেন। ট্যাঙ্কটা সামনে থেকে আসতেছিল এবং ওই লোকটা ট্যাঙ্কটা ওকে দেখে একটু বামে সরে যাচ্ছিল, ও বাজারের ব্যাগ নিয়ে বামে সরে যাচ্ছিল। এরকম ২-৩ বার করার পরে ওই লোকটা ট্যাঙ্কের উপরে উঠে যান। এখন এরপরে এই লোকের কি হলো আমরা কিন্তু জানি না, হয়তো তাকে চীনের অথরিটেরিয়ান রেজিম শেষ করে ফেলছে, এখনও তো ওইখানে ওই সরকারটা আছে। কিন্তু যেই ঘটনাটা ঘটছিল, এই যে গণহত্যাটা চলতেছিল, এইটা বন্ধ করতে হয় তাদের। কারণ এই ঘটনাটার পরে যখন বিশ্বের কাছে এরকম একটা লোক একটা বাজারের ব্যাগ নিয়ে নিরস্ত্র মানুষ শত শত ট্যাঙ্কের সামনে দাঁড়ায় গেল, এইটা একটা শক্তিশালী প্রতীকে পরিণত হলো। আবার আমরা যদি আরব বসন্তের কথা দেখি, যে আরব বসন্ত তো শুধু তিউনেশিয়ায় না, আরবের অনেক দেশেই একটার পর একটা অভ্যুত্থান করতে থাকে। এইটা সূচনা ঘটে আমরা দেখি তিউনেশিয়াতে মোহাম্মদ বুয়াজিজের মাধ্যমে। এই ভদ্রলোক একজন ফলের দোকানদার এবং তিনি প্রতিদিনের মতো তার ঠেলাগাড়ি নিয়ে যেখানে ঠেলাগাড়িটা লাগায় সেখানে লাগাইলেন এবং একজন পুলিশ কর্মকর্তা তুচ্ছ অজুহাতে তার মালামাল সহ
তার ওজনের মেশিন সহ তাকে এটা বাজেয়াপ্ত করে আর কি। এবং বুয়াজিজ যখন এটা প্রতিবাদ করে তখন সবার সামনে সেই ভদ্রমহিলা তাকে চড় মারেন। এই ঘটনাটার ন্যায় বিচার পাওয়ার জন্য তিনি প্রাদেশিক গভর্নরের কাছে যান, কিন্তু তাকে ঢুকতে দেওয়া হয় না। এবং অপমানিত নির্যাতিত হয়ে সেই লোকটা অবশেষে বলে যে আপনি যদি এটার বিচার না করেন তাহলে আমি আমার গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেব। এবং ইভেনচুয়ালি হি ডিড দ্যাট। এবং এই ঘটনাটা যে দীর্ঘদিন ধরে শাসকের অপমান, লাঞ্ছনা, এইটার বিরুদ্ধে এই একটা ঘটনা কিন্তু প্রতিবাদ হিসেবে সারা আগুন জ্বলে ওঠে আর কি মধ্যপ্রাচ্যে। এবং আমরা দেখি যে একটা গণ অভ্যুত্থান ঘটে এবং তাদের একের পর এক দেশে এই আরব বসন্ত যেটা বলা হয় আর কি সেটা করতে থাকে। এরপরে দেখি আমরা হেক্টর পিটারসনের ঘটনা। 1976 সালে দক্ষিণ আফ্রিকায় তখন বর্ণবাদী শাসন, কালোদের জন্য এক নিয়ম, সাদাদের জন্য এক নিয়ম। কিন্তু সালটা খেয়াল করতে হবে 76, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে, কোল্ড ওয়ার আস্তে আস্তে ঠান্ডা হয়ে যেতেছে। এরকম একটা সময়ে তখনও বর্ণবাদ চলতেছে স্কুলগুলোতে, সিলেবাসগুলোতে তাদের সাদা প্রভুদেরকে নতজানু হয়ে তাদেরকে মানে একটা দুই নিয়ম চলতেছে আর কি। তখন সেখানকার ছাত্র জনতা এটার প্রতিবাদ করে। তো সেইখানে একজন স্কুল ছাত্র, মাত্র 12 বছর বয়সে একটা ছেলে, সেও এই দিনটা হচ্ছে 1976 সালের 16ই জুন, সেই স্কুল থেকে যখন ডাক আসলো, তার এই আন্দোলনে অংশগ্রহণ করার কথা না, কিন্তু সে তবুও তার ভাই ব্রাদারদের সাথে ওটার সাথে যুক্ত হয়ে যায় এবং পুলিশের গুলিতে সে গুলিবিদ্ধ হয়। তখন দেখা যায় যে কি তার বোন এবং অন্যান্য বন্ধুরা তাকে যখন কোলে করে নিয়ে যাচ্ছে, এই ছবিটা একজন ফটোগ্রাফার তুলে ফেলেন। এবং সেই ফটোগ্রাফার স্যাম এনজিমা, এই ফটোগ্রাফারটার এই ছবিটা এত বেশি জনপ্রিয় হয়ে ওঠে যে এইখানে এই ঘটনাটা আরও শক্তিশালী হয়ে ওঠে আর কি। তো এইখান থেকে আমরা যখন আবু সাঈদের কাছে ফিরে যাই, আমরা দেখলাম যে 1 বছরের মাথায় দৃক এটা নিয়ে একটা বিশ্লেষণ করছে। আজকেই পোস্টে এটা নিয়ে আমরা একটা বিশ্লেষণমূলক ভিডিও আসতে যাচ্ছে, এই প্রত্যেকটা শর্ট ধরে ধরে আর কি। খুব চমৎকার একটা কাজ হয়েছে সেইখানে। না, আমার কাছে সবচেয়ে অবাক করা যেই জায়গাটা লাগছে যে বারবার যখন পুলিশ আসতেছে, আবু সাঈদ সরতেছে না, আন্দোলনকারীরা বামে চলে যাচ্ছে, ডানে চলে যাচ্ছে, কিন্তু আবু সাঈদ একটা লাঠি নিয়ে এবং আমরা দেখি যে সে একবার একটু ঝুঁকে পড়লো হয়তো একটা গুলি হওয়ার পরে, এরপর আবার কিন্তু আবার আসতেছে, সে একটা লাঠি দিয়ে ব্যাটিং করার মতো করে করতেছে। কিন্তু ওইখানে ওই ফরেনসিক রিপোর্টে দেখা যাচ্ছে যে প্যালেট বুলেট, যে সীসা বুলেট ব্যবহার করা হচ্ছে ওখানে, মানে সে যথেষ্ট জখম হয়েছিল। কিন্তু তারপরও সে যেন একটা চিহ্ন যে সে হবে এই পুরো আন্দোলনটার, এইটার নিয়েই আসছিল, মানসিকতা নিয়ে আসছিল। আবু সাঈদের ফেসবুক অ্যাকাউন্ট এখনো খোলা, ওখানে দেখা যায় যে কি এই ঘটনার আগের দিন রাতে সে শামসুজ্জোহার কথা বলতেছেন যে 69-এর গণ অভ্যুত্থানের সময় সে যেভাবে ছাত্রদেরকে আগলে রাখছিল, সেইভাবেই যেন এখন আরেকজনকে দরকার, এই কথাটা সে বলতেছিল আর কি। কিন্তু ধরেন এই যে একটা কর্তৃত্ববাদী রেজিমের সামনে আবু সাঈদের এভাবে দাঁড়া যাওয়া, মানে আমরা যদি প্রতীক অর্থেই বলি যে পুলিশটা আসলেই তো একটা কর্তৃত্ববাদী সরকারকেই প্রতিনিধিত্ব করতেছে, সেই জায়গাতে একটা ঢাল হয়ে যাওয়া, শামসুজ্জোহা স্যারের মতো যেভাবে আগলায় রাখা। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের দিক থেকে যদি আমরা দেখি, তাহলে আসলে এই যে ঘটনাটা, এই ঘটনাটা আসলে ইম্প্যাক্ট, এই ঘটনার যে প্রতিক্রিয়া, সেটা আসলে এটা ইন্টারেস্টিং। আমরা এখানে আসলে রাষ্ট্রবিজ্ঞানী গ্রাহাম শিল্ডসের বেয়োনেট সিনড্রোমটারা একটু খেয়াল করতে পারি। বেয়োনেট সিনড্রোম মূলত দেখায় যে ওই বিক্ষোভকে দমন করার জন্য বুলেট ব্যবহার না করে শুধু অস্ত্রের প্রদর্শন অনেক সময় প্রশমন করে ফেলতে পারে। এটা তো আমরা সবসময় দেখি যে একটা জল কামানি 1000 মানুষকে শান্ত করে ফেলতে পারে, বা ধরো এই যে অনেক সাজোয়া যান নিয়ে তুমি সামনে দিয়ে চলে যাবা, ইট মে বি ওয়ার্ক। কিন্তু এই ঘটনাগুলা, এই যে তিউনেশিয়া, চীন বা বাংলাদেশের এই ঘটনা এই তত্ত্বকে ঘুরায় দেয়। আমরা এটাকে বলতে পারি রিভার্স বেয়োনেট সিনড্রোম, যেখানে আমরা দেখি যে অনেক অস্ত্র এবং অস্ত্র ব্যবহার করা হচ্ছে, সেখানে যদি একজন নিরস্ত্র মানুষ হাত মেলে দাঁড়ায়, তাহলে ওই অস্ত্রগুলো আর কাজ করে না। যে উদাহরণগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, কেন কাজ করে না সেটাকে যদি আমরা দেখি, এটার আসলে আরও পুরাতন রেফারেন্স আছে। আমরা যেরকম কারবালাকে এটার একটা রেফারেন্স হিসেবে দেখতে পারি। আমরা দেখি যে ইমাম হোসেন যে নিশ্চিতভাবে শাহাদত জেনেও যে উনি এই যুদ্ধটাতে জড়াইলেন, যে পুরা চারদিক থেকে ঘিরে ফেলছে, বের হলে মৃত্যু, তাহলে এই মৃত্যু নিশ্চিত জেনেও তাইলে ও সমঝোতা না করে এখানে কেন বের হয়ে আসতেছে? কারণ সে আসলে একটা সিম্বল হইতে চাচ্ছে যে এই আমি যদি ন্যায়ের পক্ষে থাকি তাহলে এই ঘটনাটা টিকে যাবে, এই ঘটনাটা সামনের অনেক ঘটনাকে প্রভাবিত করতে পারে। আমরা এই গ্রাহাম শিল্ডার্সের এই তত্ত্বটাকে যখন আমরা পাল্টা ন্যারেটিভে দেখতে চাই, আমরা দেখতে পাবো যে এই চূড়ান্ত ক্ষমতার প্রয়োগের সামনে স্থির উপস্থিতি, এটা একটা ব্যক্তিত্ব না, শুধু এটা হইতে পারে যে একটা শক্তিশালী রাজনৈতিক কৌশল হিসেবে আমরা দেখতে পারি, যে যেখানে বন্দুকের জোরের থেকেও নৈতিক শক্তি আরও
চূড়ান্ত জায়গা করতে পারে। কারণ এইখানে আমরা দেখব যে এই মৃত্যুর পরেই আবু সাইদকে এই সরকারের তৎকালীন সরকারের একজন মন্ত্রী ড্রাগ এডিক্ট বলছিলেন। তাহলে ওই যে চরিত্র হননের যে কৌশল, প্রধানমন্ত্রীও বলছিলেন যে কি যে ওকে আসলে হাসপাতালে নিতে দেরি করছে তার বন্ধুরা, ইচ্ছা করে মৃত্যুর দিকে ঠেলে দিছে। দ্রিকের ওই অ্যানালাইসিসে এটাকে আবার ডিবাং করা হয়েছে যে কিভাবে 17-18 মিনিটের মধ্যেই তাকে যে হাসপাতালে নেওয়া হয়েছিল ওটা প্রমাণ করা হয়েছে। এই যে সবসময় তো যে কোনো জায়গায় তো দুইটা পক্ষ যখন থাকে আরেকটা পক্ষ এইভাবে এটাকে সিম্বলাইজ করবে, কিন্তু আবু সাইফ ইটসেলফ যখন বারবার সে ফিরে ফিরে আসতেছে, সে আসলে একটা সিম্বল হয়ে ওঠার যে ওই ঘটনাটা মনে হয় যেন সে জানতো যে এই ঘটনাটা ঘটে গেলে এটার ফলাফলে এই কনসিকুয়েন্সগুলো ঘটবে আর কি। কিন্তু এইখান থেকেই আমরা দেখতে পাই যে কি যে যতগুলা ইনভলভমেন্টিভ অ্যাটিটিউডে আমার অনেক মানুষকে ইনভলভ করা দরকার, কিন্তু আমরা হয়তো অনেক মানুষকে ইনভলভ করতে পারি নাই। কিন্তু আমি জানি যে আমার পজিশনটা ন্যায্য, তাহলে আমি কি করব? আমি বুলেটের সামনে দাঁড়ায় যাব। দাঁড়ায় গেলে এই ঘটনাটা যদি আইকনিক হয়ে যায় কোনোভাবে, তাইলে এইটাই আসলে পুরো আন্দোলনটাকে আরো শক্তিশালী করবে। আমরা যেটা দেখলাম, আবু সাইদ এমন একটা সিম্বলে পরিণত হইলো, 1000 মানুষ একদম হাসতে হাসতেই মৃত্যুর দিকে ঝাঁপায়া পড়তে পারলো আর কি। সো এইটা আমরা আমাদের অঞ্চলে একটা নতুন তত্ত্বায়ন করতে পারতেছি, যেটা আমাদেরকে সামনের দিনে যে কোনো ফ্যাসিস্ট রেজিমের সামনে দাঁড়ানোর জন্য আবু সাইদ বারবার ঘটবে আর কি। এমনকি বাংলাদেশেও যেরকম এখনো অনেক অরাজকতা দেখা যায়, বাংলাদেশে যদি খুব নিকট আরেকটা ফ্যাসিস্ট রেজিম কায়েম হয়, খুব দ্রুততম সময়ের মধ্যে আবার এই আবু সাইদের ঘটনা বারবার ফিরে আসতে পারে। আমরা দেখলাম যে আসলে একটা কর্তৃত্ববাদী সরকারের সামনে আবু সাইদ কিভাবে মানে প্রতিবাদের একটা প্রতীক হয়ে উঠে। আবার এই আবু সাইদের দেখানো পথেই কিন্তু আমরা যদি দেখি যে জুলাই অভ্যুত্থানটা অসংখ্য মানুষ নিহত হয়েছেন। আমরা অনেক জায়গায় অনেক রকম রিপোর্ট দেখছি, জাতিসংঘ প্রায় 1400 মানুষের হতাহতের কথা বলছেন। এরপরে একটা অন্তর্বর্তী সরকার গঠিত হইলো, সেই সরকার চললো, আজকে 16 জুলাই আবার 16 জুলাই ফিরে আসছে। 1 বছর হলো আবু সাইদের মৃত্যুর। আবু সাইদের এই মৃত্যুটাকে আমরা আজকে শোক দিবস হিসেবে পালন করছি, জাতীয় পতাকা অর্ধনমিত আছে। কিন্তু আবার এমন কথাও আসছে, যেমন হাইকোর্টে একটা রিড করেছিলেন একজন আইনজীবী, তিনি বলছেন যে আবু সাইদকে কেন জাতীয় বীর ঘোষণা করা হবে না, বা হাইকোর্ট এটা নিয়ে রুলও জারি করছেন কেন ঘোষণা করা হবে না। আবার আমরা যদি দেখি যে সরকারের একজন উপদেষ্টা, আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, উনি জাস্ট 2 দিন আগেই বললেন যে আবু সাইদ হচ্ছেন এই আন্দোলনের বীরশ্রেষ্ঠ। তো এই যে আমরা তাকে জাতীয় বীর আমরা বলছি, বীরশ্রেষ্ঠ বলছি অনেকে, উনি আসলে এই যে বীর, ওনার বীর হয়ে ওঠা, অবশ্যই উনি হয়তো একটা জায়গা তৈরি করছেন ওনার ত্যাগের মাধ্যমে, কিন্তু আসলে কতটা বীর আচ্ছা, বা হচ্ছে আমরা যদি তাকে বীর বলি বা বীরশ্রেষ্ঠ বলি, এটা আসলে কতটা সঠিক, সেই জায়গাটা যদি আমরা একটু বুঝি। ওকে, এইখানে আমার কাছে মনে হয় যে আমরা তো যে মুক্তিযুদ্ধের চেতনার ন্যারেটিভের একটা ট্যাবলেট খাইয়া বড় হইছি, তো এটার একটা বিপদ হইতেছে যে শব্দকে আক্ষরিক অর্থে নেওয়ার একটা প্রবণতা। কিন্তু প্রত্যেকটা শব্দকে যখন আমরা ওই যে ক্লোজ শটটা দেখতে যাই, তখন গল্পগুলো অন্যরকম হয়। আমরা যদি মুক্তিযুদ্ধের সময় যে বীরোচিত খেতাবগুলো দেওয়া হয়েছে, তাদেরকে কি একটু ক্লোজ শটে দেখার সুযোগ আছে কিনা আমাদের? আচ্ছা, বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর প্রতীক, অনেকগুলো পদক আছে, এবং আমরা সবাই মনে করি যে এটা তো মুক্তিযুদ্ধের বীরোচিত খেতাব, তাহলে এখন কেন ব্যবহার করা হচ্ছে? কোনো একটা ঘটনা, বড় একটা ঘটনা ঘটলে এটা ব্যবহার করা, যেমন আবরার ফাহাদকে বলা হয়, তখন আরেকটা রাজনৈতিক সেন্টিমেন্ট হয় যে এই আসলে কোন পলিটিক্যাল লবির, এইভাবে আমরা একটা ক্লাস্টার করার চেষ্টা করি। তো আমি আসলে দুইভাবে দেখতে চাই বিষয়টাতে। প্রথমত হচ্ছে যে কোনো কিছুই আনকোশ্চেন না, প্রত্যেকের বীরত্বকে প্রশ্ন করা যাবে। দ্বিতীয়ত হইতেছে যে আসলে কোনটার প্রেক্ষাপটে আমি আসলে পদকটা দিব। কারণ হচ্ছে ব্যাপারটা কিন্তু এরকম না যে বাংলাদেশে 71-এর বীরোচিত পদক 71-এ শেষ হয়ে গেছে, এরকম অনেকগুলো পদক পরবর্তীতে কন্টিনিউ করার নজির বাংলাদেশে আছে। ইভেন অন্যান্য দেশেও যেটা হয় যে এরকম, যে ধরেন আমাদের 71 একটা মহান বিষয়, এখানে আমরা খেতাবগুলো দিছি, কিন্তু অন্যান্য দেশে এমন আছে, বাংলাদেশের সম্ভবত আছে আমার মনে হয়, যে স্বাধীন দেশেও আসলে এরকম। হ্যাঁ, এটাই বলতেছে বাংলাদেশে আমি যেরকম বলতে পারি যে এই যে আমাদের এখানে একটা খেতাব আছে, অন্তত একটা খেতাবের ক্ষেত্রে বলা যায় যে এই খেতাবটা স্বাধীনতার পরেও কয়েকবার দেওয়া হয়েছে, সেটা হচ্ছে বীর বিক্রম। বীর বিক্রম খেতাবটা 3 জনকে দেওয়া হয়েছে স্বাধীনতার পরে, 80-র দশকে, 90-এর দশকে, 2000-এর পরেও, এবং সেগুলো হচ্ছে পার্বত্য চট্টগ্রামের শান্তি রক্ষার
নামে। এটা নিয়ে অনেক বিতর্ক আছে, পার্বত্য চট্টগ্রামে আসলে কতটুকু শান্তি রক্ষা হইতেছে সেগুলা গভীরে হয়তো আমাদের এখানে যাওয়ার সুযোগ হবে না, কিন্তু আমি এই 3টা নাম একটু বলি, তোমার অনেকে পরিচিত মনে হইতে পারে। একজন হচ্ছেন চৌধুরী হাসান সোহরাওয়ার্দী। চৌধুরী হাসান লেফটেন্যান্ট জেনারেল, ওনাকে বীর বিক্রম পদক দেওয়া হয়েছিল। কিন্তু এই ভদ্রলোক ক্যান্টনমেন্ট থেকে বহিষ্কৃত, নারী লিপসার কারণে বিভিন্ন হয়েছে, তার বিরুদ্ধে ISPR থেকে বিজ্ঞপ্তি আছে যে এই লোকটা সমস্যা আছে। আচ্ছা, কি সমস্যা আছে কি আছে জানি না, কিন্তু এই লোকটা খেতাবপ্রাপ্ত। আরেকজন হচ্ছেন মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন, উনি হচ্ছেন সরাসরি শেখ হাসিনা সামরিক সচিব ছিলেন। এই ভদ্রলোক কিন্তু বীর বিক্রম খেতাবপ্রাপ্ত। এবারে অনেকেই হয়তো জানেন না এই বীর বিক্রমগুলো 71-এর জন্য না, 71-এর পরে, সেটাই প্রথম ডিবাগটা করে আমাদের এখানে, যেটা মনে করা হয় যে 71-এর পদকের কথা কেন বলছি আমরা। তাইলে সোহরাওয়ার্দীর মতো একটা লোক কিন্তু 71-এর পদক নিয়ে এখনো ঘুরতেছেন। তারপরে এই যে মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন, তিনিও ঘুরতেছেন। ব্রিগেডিয়ার জেনারেল মোজাফফর আহমেদ 1981 সালে বীর বিক্রম খেতাব পান। এটা হলো কি একটা জেনারেল কথা। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখানে যে বীর শ্রেষ্ঠ পদকগুলো আমরা 7 জন বিশিষ্টকে দেই, একটু ক্লোজলি দেখলে আমরা দেখব যে কি এই পদকগুলো দেওয়া হচ্ছে সেলফলেসলি লাইফ দেওয়ার জন্য। প্রত্যেকটা বীরের ঘটনা, তুমি ধরো মতিউর রহমান, এই নিশ্চিতভাবে জানেন যে বিমান নিয়ে পাকিস্তান থেকে পালায় আসলে ভারতে যাচ্ছেন, মৃত্যু প্রায় নিশ্চিত। পাকিস্তানে মরতে পারেন, ভারতেও মরতে পারেন। ভারতের মানুষ কেমনে বুঝবে পাকিস্তানে একটা বিমান নিয়ে আসা লোক কিভাবে হইতে পারে? আমরা এই যে ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রবকে যদি দেখি, সে তার টিম জানে, তার টিমকে প্রোটেক্ট করার জন্য সে থেকে গেছে যে তোমরা যাও, আমি মরবো। মোটামুটি 7 জন বিশিষ্ট সবার গল্পটাই এইটা অন্তত কমন, ও জানতো নিশ্চিত মৃত্যু এবং সে তারপরে তারা প্রোটেক্ট করতে চাইছে। আবু সাইদের ক্ষেত্রে কি এটা কেন ব্যতিক্রম? আবু সাইদের তো ঠিক একই ঘটনা। আবু সাইদ খুব ভালো করে জানে যে সে এইখানে মরতেই যাচ্ছে, এবং তার যে পুরা টাইমলাইনটা যদি আমরা দেখি, আমরা দেখব যে কি সে একদম নিশ্চিতভাবে এই বুলেটগুলোকে নিজেই গ্রহণ করছে। আরেকটা স্টোরি আমি তোমারে বলি, ধরো মুক্তিযুদ্ধের সময়ই একজন বীরশ্রেষ্ঠ জগৎজ্যোতি দাস, একজন বেসামরিক লোক, এবং তিনিও দাস পার্টি নামের একটা পার্টি গঠন করছিলেন। তিনি সিলেটের সুনামগঞ্জে হাওরের অনেক লোককে সংগঠিত করছিলেন এবং দুর্দান্ত মুক্তিযোদ্ধা। দাস পার্টিকে নিয়ে অনেক কাজ আছে, বড় আলাপের সুযোগ নাই। কিন্তু তিনি যখন মৃত্যুবরণ করেন, 22 বছর বয়সের তরুণ, ছাত্র ইউনিয়ন করতেন, তিনি যখন খুবই নির্মমভাবে তাকে হত্যা করা হয়, এবং তাকে হত্যা করার পরে পাকিস্তান আর্মি এতটাই উৎফুল্ল ছিল 22 বছর একটা ছেলেকে হত্যা কইরা, যে তার লাশটাকে তুলে এনে বাজারে মানে পিলারের সাথে পেরাক বিদ্ধ করে রাখা হয়, এবং বাইরের থেকে ফটোগ্রাফার এনে এটা ছবি তোলা হয় যে জগৎজ্যোতি দাসকে আমরা মারছি। এটা এত বড় ঘটনা আমাদের জন্য। কিন্তু বাংলাদেশ সরকারের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বলা হয় যে কি তাকে বীরশ্রেষ্ঠ দেওয়া হবে, আকাশবাণী থেকে বলা হয় তাকে বীরশ্রেষ্ঠ দেওয়া হবে। কিন্তু স্বাধীনতার পরে বাংলাদেশের গেজেট যখন প্রকাশিত হলো, শুধুমাত্র সামরিক বাহিনীর কর্তাদেরকে বীরশ্রেষ্ঠ দেওয়া হলো, এই ভদ্রলোককে আর বীরশ্রেষ্ঠ দেওয়া হলো না। কিন্তু এরপরে আমরা জানি যে কি মুক্তিযুদ্ধ মাহবুব রব সাদি, একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, তিনি বলছিলেন যে কি জগৎজ্যোতি দাসের সাথে যে এই প্রতারণা হয়েছে, এইটার কারণে আমি আমার খেতাব বর্জন করতেছি। কারণ কেন সবাই আর্মি হবে? তার মানে বাংলাদেশে আমরা যেভাবে মনে করি যে গেজেটভুক্ত বীররা হইতেছে কোরআন হাদিসের মতো, এটা নিয়ে কোনো আলাপ করা যাবে না, ব্যাপারটা এরকম না। অনেক বীরদেরকে নিয়েও প্রশ্ন তোলার সুযোগ আছে, আবার অনেক এমন বীর আছে যাদেরকে বীরশ্রেষ্ঠ বলা যেত। ফলে আমি এই দাবি করব না যে আবু সাইদকে বীরশ্রেষ্ঠই বলতে হবে, আমরা অন্য কোনো পদকের কথা ভাবতে পারি। কিন্তু বীরশ্রেষ্ঠ কথা বললেই যে হামলে পড়া, যে আরে কি মুক্তিযুদ্ধের সাথে তুলনাটা করতে হবে বীরত্বের সাথে। আবু সাইদের যে ঘটনা, এটা শুধু মুক্তিযুদ্ধই না, যে কোনো আন্দোলনে, যে কোনো সংগ্রামের ক্ষেত্রে একটা নজিরবিহীন ঘটনা। আমরা এই যে আমি মনে করি শুধু চীনের তিয়ানামেন স্কয়ারের ঘটনাটাই শুধুমাত্র পৃথিবীর ইতিহাসে, অন্তত 200 বছরের সভ্য ইতিহাসে আবু সাইদের ঘটনার সাথে পুরোপুরি আমরা পাশাপাশি দাঁড়া করাতে পারি। যে ওই বাজার হাতে লোকটা, সে নিশ্চিতভাবেই জানে যে সে মারা যেতে পারে, আবু সাইদও জানে নিশ্চিতভাবে। বাকি সবার ক্ষেত্রেই যুদ্ধে গেলেও কিন্তু তোমার ফিরে আসার সম্ভাবনা থাকে, যে আচ্ছা এই অপারেশনটা শেষ করে আমরা হয়তো বাঁচতেও পারি। কিন্তু আবু সাইদ ওয়াজ শিওর হি উইল ডাই, অ্যান্ড ইভেনচুয়ালি হি ডাইড। ফলে তাকে যদি আমি সর্বোচ্চ বীর না বলতে পারি, তাইলে সর্বোচ্চ বীরটা আসলে কে? খুব পরিষ্কার একটা আলাপ হলো। যাই হোক আরিফ ভাই, অনেক দর্শক হয়তো আমাদের কাছে এই আলাপে অনেক কিছু জানতে পারলো, অনেক তথ্যও জানতে পারলো, বা অন্য দেশের ইতিহাসগুলোও জানতে পারলো। ঠিক আছে, ধন্যবাদ।